আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা রাখছি আল্লাহর অপার কৃপায় পরিবারের প্রত্যেকটি সদস্য মিলে ভালোই আছো। ভালো থাকো, সুস্থ থাকো, এটাই কামনা করি সব সময়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইতিমধ্যেই আমরা যে ক্লাসগুলো নিয়েছিলাম অনলাইনে, তোমরা ক্লাসগুলো দেখেছো এবং ভালোভাবে ফিডব্যাক দিয়েছো। এর জন্য তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আশা রাখছি আজকের ক্লাসেও তোমরা সকলেই মনোযোগী হবে। মনোযোগ সহকারে আজকের ক্লাসটা তোমরা সবাই দেখবে এবং মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবে, তাহলে তোমাদের জন্য ভালো হবে এবং সৃজনশীল প্রশ্নের উত্তর দেওয়া তোমাদের জন্য সহজ হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা আমাদের অনলাইন ক্লাসে চলে যাই। প্রথমেই সকলকে কানিজ ফাতেমা গার্লস স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত মাল্টিমিডিয়া ক্লাসে স্বাগত। উপস্থাপনায় রয়েছি আমি তোমাদের অতি পরিচিত মোহাম্মদ কামরুল হাসান সুমন, সহকারী শিক্ষক বাংলা, কানিজ ফাতেমা গার্লস স্কুল অ্যান্ড কলেজ, মানিকগঞ্জ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে একটি বিষয় নিয়ে, একটি অধ্যায় নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে ছবি দেখতে পাচ্ছি দুটো, তাই না? এই যে ছবি, এবং ছবিতে দুজন মানুষ রয়েছে, তাই না? একজন রয়েছে কি দাড়িওয়ালা এবং বেশ আলখেল্লা করা অবস্থায় একটি ঝুলি নিয়ে, আর রয়েছে একজন ছোট বাচ্চা, তাই না? একজন ছোট মেয়েকে আমরা দেখতে পাচ্ছি ছবিতে। আচ্ছা, এই যে ছবিটা দেখলাম, এই ছবির সঙ্গে তোমাদের পাঠ্য বইয়ে কোনো গল্পের সঙ্গে কি মিল রয়েছে শিক্ষার্থীবৃন্দ? আমি জানি যে তোমরা ইতিমধ্যেই ধরে ফেলেছ যে আমরা কোন গল্পটি, কোন অধ্যায়টি আজকে পড়াবো। তারপরেও আমি আরেকটু তোমাদের সহজ করার জন্য চলো আমরা একটা ভিডিও দেখি। মনোযোগ সহকারে ভিডিওটি আমরা সবাই দেখি। বাবা, রামচন্দ্র কাছে খবর বলছিল, সে কিচ্ছু জানে না। হ্যাঁ, চাই কিশমিশ, খুবানি, আঙ্গুর, বাদাম। চাই কিশমিশ, খুবানি, আঙ্গুর, বাদাম। চাই কিশমিশ, খুবানি, আঙ্গুর, বাদাম। কিশমিশ, খুবানি, আঙ্গুর, বাদাম। বাবু সেলাম, কে আসছিস? মিনিকে এখনই এখানে দিয়ে আয়। কি খুকি, ডাকে কেন? কিশমিশ নেবে? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে কি আমরা ছোট্ট একটি ভিডিও দেখলাম। আমি নিশ্চিত যে তোমরা এখন সমস্যায় সবাই মিলে বলতে পারবে যে এটি কোন গল্প বা কোন অধ্যায় থেকে আমরা পড়াচ্ছি। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছ। আমরা তাহলে আজকে কি করছি? আমাদের আজকের পাঠ কি তাহলে দেখো, জেনে নেই। আজকের পাঠ কাবুলিওয়ালা। তাহলে আমরা আজকে কাবুলিওয়ালা সম্পর্কে বিস্তারিত জানব। আচ্ছা, কাবুলিওয়ালা লেখককে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এই কাবুলিওয়ালা লিখেছেন। এবার আমরা আসি শিখন ফলে।
আচ্ছা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে কাবুলিওয়ালা আজকে যে পড়াটা আমি তোমাদেরকে পড়াচ্ছি, এখান থেকে আসলে তোমরা কি কি শিখতে পারবে বা কি কি তোমরা বলতে পারবে, জানতে পারবে, আমরা একটু দেখে নিই। এই পাঠ শেষে তোমরা লেখক পরিচিতি বলতে পারবে, নতুন শব্দের অর্থ বলতে পারবে, নতুন শব্দগুলো প্রয়োগ করে বাক্য গঠন করতে পারবে, ভৌগোলিক ও সাংস্কৃতিক সীমার ঊর্ধ্বে পিতৃস্নেহে সৌর বিশ্লেষণ করতে পারবে। তাহলে কি কি পারবে শিক্ষার্থীবৃন্দ? লেখক পরিচিতি বলতে পারবে, নতুন শব্দের কিছু অর্থ জানতে পারবে, নতুন শব্দগুলো প্রয়োগ করে বাক্য গঠন করতে পারবে। আচ্ছা প্রিয় শিক্ষার্থী, শেষে একটি বিষয় রয়েছে, দেখো, ভৌগোলিক ও সাংস্কৃতিক সীমার ঊর্ধ্বে পিতৃস্নেহে সৌর বিশ্লেষণ করতে পারবে। অর্থাৎ আমাদের তোমাদের কি বাবা মা রয়েছে, তাই না? পিতা রয়েছে, বাবার যে পিতৃ স্নেহ, এই পিতৃ স্নেহটা কি কখনোই ভৌগোলিক সীমার মধ্যে আবদ্ধ করে রাখা যায় না। রাখা যায় কি? কখনোই রাখা যায় না। প্রত্যেকটি পিতা তাদের যে স্নেহ সন্তানের প্রতি, এটা কোনো ভৌগোলিক সীমারেখার মধ্যে আবদ্ধ রাখা যায় না। এটাই এখানে বিশ্লেষণ করা হয়েছে। অর্থাৎ পিতৃ স্নেহটা কি সেই সম্পর্কে তোমরা বিস্তারিত বলতে পারবে, জানতে পারবে। প্রথমে আলোচনার শুরুতেই রয়েছে কবি পরিচিতি। আচ্ছা, কাবুলিওয়ালা এটি লিখেছেন কে? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আমাদের সকলেরই ধারণা কম বেশি রয়েছে। তাহলে চলো আমরা অল্প পরিসরে আমরা বিশ্বকবি সম্পর্কে জেনে নিই। এই যে ছবিখানা দেখছো, এই ছবিখানা যে সে কে? হ্যাঁ, ইনি হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর, আমাদের বিশ্বকবি। আচ্ছা দেখো, রবীন্দ্রনাথ ঠাকুর জন্ম 7ই মে 1861 সালে, 25শে বৈশাখ 1268 বঙ্গাব্দে কলকাতা জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। তাহলে এখানে কিন্তু প্রিয় শিক্ষার্থীবৃন্দ দুটো সন রয়েছে, একটা হচ্ছে ইংরেজিতে আর একটা হচ্ছে বাংলায়। ইংরেজি হচ্ছে 7ই মে 1861 সাল, আর বাংলা হচ্ছে 25শে বৈশাখ 1268 বঙ্গাব্দ। তাহলে কলকাতায় সে বিখ্যাত ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করে। এরপরে দেখি তার রচনা। তার তো অসংখ্য রচনা রয়েছে, আমরা জানি, তোমরা জানো, তাই না? তার মধ্যে কিছু বিখ্যাত রয়েছে রচনা: গীতাঞ্জলি, সোনার তরী, খেয়া, চিত্রা। এখন এই যে রবীন্দ্রনাথ ঠাকুর, এর উপাধিটা কি? উপাধি হচ্ছে বিশ্বকবি। আমি প্রথমেই বলেছি, তাই না, যে রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্বকবি বলা হয়। এরপর দেখো পুরস্কার, নোবেল পুরস্কারে তিনি ভূষিত হয়েছে। তোমরা কি জানো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এশিয়ার মধ্যে প্রথম একজন কবি যিনি এই নোবেল পুরস্কারে ভূষিত হন, তিনি কে? তিনি আমাদের এই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। সর্বোচ্চ পুরস্কার হচ্ছে নোবেল পুরস্কার। আচ্ছা, এরপরে দেখো মৃত্যু 1941 সালের 7 আগস্ট, 22শে শ্রাবণ 1348 বঙ্গাব্দ, কলকাতায় তিনি মৃত্যুবরণ করেন। ইংরেজিটা হচ্ছে 1941 সালের 7 আগস্ট, আর বাংলাটি হচ্ছে 22শে শ্রাবণ 1348 বঙ্গাব্দ। কোথায় মৃত্যুবরণ করেন? কলকাতায় তিনি মৃত্যুবরণ করেন। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা স্বল্প পরিসরে কবি পরিচিতিটা জেনে নিলাম। এবার চলো আজকে পাঠে কিছু নতুন শব্দের অর্থ জেনে নিই। এখানে
পি রয়েছে দ্বার, দ্বার অর্থ কি? দরজা। এই যে যে চিত্রে দেখতে পাচ্ছ এটি হচ্ছে দরজা, অর্থাৎ দ্বার অর্থ দরজা। এরপর খোবানি, কি? খোবানি, খোবানি অর্থ কি? বাদাম জাতীয় ফল। এই যে চিত্রে দেখতে পাচ্ছ এটি হচ্ছে বাদাম জাতীয় ফল। এরপর দেখো অন্তঃপুর, অন্তঃপুর অর্থ কি? বাড়ির ভেতরের অংশ। এই যে ছবিখানা দেখছো, দেখো এটা বাড়ির বাইরের অংশ না, বাড়ির ভেতরের অংশ। অর্থাৎ আমাদের প্রত্যেকের যে বাড়ির ভেতরের অংশটি রয়েছে, হ্যাঁ, সেটাকে বলা হয় কি? অন্তঃপুর। অন্তঃপুর অর্থ হচ্ছে বাড়ির ভেতরের অংশ। তাহলে আমরা জানলাম দ্বার অর্থ দরজা, খোবানি অর্থ বাদাম জাতীয় ফল, অন্তঃপুর অর্থ বাড়ির ভেতরের অংশ। দেখো আরো কিছু শব্দের অর্থ আমরা শিখে নেই। সহাস্য মুখ, সহাস্য মুখ অর্থাৎ হাসি মুখ। আমরা যে হাসিটা দেই, এই যে আমি হাসি দিচ্ছি, এটা কি? সহাস্য মুখ। অর্থাৎ এই সহাস্য মুখের অর্থ হচ্ছে হাসি মুখ। এরপরে দেখি দুহিতা, দুহিতা শব্দের অর্থ কি? কন্যা। অর্থাৎ দুহিতা শব্দের অর্থ হচ্ছে কন্যা। এরপর দেখি নভেল, নভেল অর্থ হচ্ছে উপন্যাস। এবার প্রিয় শিক্ষার্থী, চলো আমরা আলোচনার মূল অংশে প্রবেশ করি। বিষয়বস্তু আলোচনা। বিষয়বস্তু আলোচনা দেখো, আমার ঘর পথের ধারে, হঠাৎ মিনি আগ্রম বাগ্রম খেলা রাখিয়া জানালার ধারে ছুটিয়া গেল এবং চিৎকার করিয়া ডাকিতে লাগিল, কাবুলিওয়ালা, ও কাবুলিওয়ালা। তাহলে আমরা এর থেকে দেখো, আমার ঘর পথের ধারে, এটা কার ঘর? এটা হচ্ছে যে এই যে কাবুলিওয়ালা গল্পে মিনি রয়েছে, যে ছোট বাচ্চাটা মিনি, তার বয়স কত? 5 বছর। সেই 5 বছরের মিনির বাবা সে বলছেন যে আমার ঘর পথের ধারে। তাদের ঘরটা হচ্ছে কোথায়? একটা রাস্তা, তার পাশেই তাদের ঘর। হঠাৎ মিনি আগ্রম বাগ্রম খেলা রাখিয়া জানালার ধারে ছুটিয়া গেল। এই যে ছবিখানা দেখছো, দেখো, অর্থাৎ মিনি 5 বছরের একজন কি শিশু কন্যা, সে আগ্রম বাগ্রম খেলা করতেছিল। সেই খেলা রেখে কি করলো? সে জানালার ধারে দৌড়ে চলে গেল এবং চিৎকার করে বলতে লাগলো, কাবুলিওয়ালা, ও কাবুলিওয়ালা। অর্থাৎ যে তার বাড়ির পায়ে দিয়ে একজন লোক যাচ্ছে, সে তাকে ডাকছে কাবুলিওয়ালা, ও কাবুলিওয়ালা বলে। আচ্ছা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে কাবুলিওয়ালা, আসলে কাবুলিওয়ালা কারা? এটা তোমাদের জানতে ইচ্ছে করছে না? হ্যাঁ, আসলে কাবুলিওয়ালা, এই যে কাবুল, কাবুলটা, কাবুলটা হচ্ছে একটা জায়গার নাম। হ্যাঁ, এটা হচ্ছে আফগানিস্তানের রাজধানী। তাহলে আফগানিস্তানের রাজধানী কোথায়? কাবুল। এই যে কাবুলের যে অধিবাসী, কাবুলে যারা বসবাস করে সেই সমস্ত অধিবাসী, তারা বছরে একবার রুটি রোজার আশায় তারা তৎকালীন সময়ে দীর্ঘ সময়ের জন্যই কলকাতায় চলে আসে বিভিন্ন ব্যবসা বাণিজ্য অর্থাৎ টাকা পয়সা উপার্জনের জন্য। আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে সেই সমস্ত লোকজন, অধিবাসী, তারা চলে আসছেন কলকাতায়, তাদেরকে বলা হয় কাবুলিওয়ালা। তাহলে এই যে কাবুলিওয়ালা রাস্তার ধার দিয়ে যেতেছিলেন, তখন মিনি ছোট্ট, সে আগ্রম বাগ্রম খেলতেছিলেন ঘরের মধ্যে। সে কি করলেন? ওই খেলা রেখে দৌড়ে জানালার ধারে আসলেন এবং কাবুলিওয়ালা, ও কাবুলিওয়ালা বলে তাকে ডাকলেন। ময়লা ঢিলা কাপড় পরা, পাগড়ি মাথায়, ঝুলি ঘাড়ে, হাতে গোটা 2-4 আঙ্গুরের বাক্স, এক লম্বা কাবুলিওয়ালা পথ দিয়া যাইতেছিল। তাহাকে দেখিয়া আমার কন্যা রত্নের কিরূপ ভাবোদয় হইল বলা শক্ত। তাহাকে ঊর্ধ্বশ্বাসে ডাকাডাকি আরম্ভ করিয়া দিল। দেখো এই যে কাবুলিওয়ালা, এই যে লোকটা, দেখো কি বলছে, যে ময়লা ঢিলে ঢালা পড়া,
একটা কাপড়, আলখেল্লা কাপড়, তার কাপড়টা ছিল ময়লা এবং জামাটা ছিল বেশ ঢিলে ঢালা। আর কি ছিল, পাগড়ি মাথায়, এই যে দেখো মাথার উপরে পাগড়ি, আবার ঝুলি ঘাড়ে, এই যে ঝুলিটা ঘাড়ের মধ্যে। সে কি করছে, গোটা 2-4 আঙ্গুরের বাক্স নিয়ে পথ দিয়ে যাচ্ছিল এবং তাহাকে দেখেই কন্যা রত্নের অর্থাৎ সেই মিনির কি হলো, যে তাকে উর্ধ্বশ্বাসে ডাকাডাকি করতে লাগলেন, কাবুলিওয়ালা কাবুলিওয়ালা বলে। এরপরে দেখি কিছুদিন পরে একদিন সকালবেলায় বাড়ি হইতে বাহির হইবার সময় দেখি আমার দুহিতাটি দ্বারের সমীপস্থ বেঞ্চের ওপর বসিয়া অনর্গল কথা কহিয়া যাইতেছে এবং কাবুলিওয়ালা তাহার পদতলে বসিয়া সহাস্য মুখে শুনিতেছে। মিনির পঞ্চবর্ষীয় জীবনের অভিজ্ঞতায় বাবা ছাড়া এমন ধৈর্যবান শ্রোতা সে কখনো পায় না। দেখো, কিছুদিন পরে একদিন সকালবেলা কি তার বাড়ি থেকে বাহির হইল, কে বাহির হইল, মিনির পিতা বাহির হইয়া দেখে যে কি তার দুহিতাটি, দুহিতার কি অর্থ, কি দুহিতাটি অর্থ হচ্ছে কন্যা সন্তান, তার কন্যা কি ওই বেঞ্চের উপরে বসে ওই যে কাবুলিওয়ালা সেই লোকটার সঙ্গে অনর্গল, এখানে সহাস্য মুখ বলতে বোঝানো হয়েছে হাসি মুখে, হাসি মুখে মিনি এই কাবুলিওয়ালার সঙ্গে কথা বলতেছিল। মিনির পঞ্চবর্ষীয়, পঞ্চবর্ষীয় অর্থ হচ্ছে 5 বছর, অর্থাৎ এই যে মিনির 5 বছর বয়স হয়েছে, মিনি অনেক কথা বলতো, অনেক সময় অনেকে বিরক্ত হতো, কিন্তু তার মিনির যে বাবা সে বিরক্ত হতো না, কন্যার কথায় সে বিরক্ত হতো না। তো সে তার বাবা বলতেছে যে এই যে কন্যা আমার মিনি, সে এত কথা বলে, আমি একমাত্র লোক বিরক্ত হই না, কিন্তু এখন দেখছি যে আমার সঙ্গে আরেকজন লোক কাবুলিওয়ালা সে যুক্ত হয়েছে, যে মিনির কোনো কথাই বিরক্ত হচ্ছে না। দেখো, কাবুলিওয়ালার সহিত মিনির এই যে দ্বিতীয় সাক্ষাৎ তাহা নয়, ইতিমধ্যে সে প্রায় প্রত্যহ আসিয়া পেস্তা বাদাম ভুই দিয়া মিনির ক্ষুদ্র হৃদয়টুকু অনেকটা অধিকার করিয়া লইয়াছে। দেখো, এই যে এখানে কাবুলিওয়ালার সঙ্গে এই যে মিনি খেলছে, এখানে মিনি খেলছে, অর্থাৎ এই যে কাবুলিওয়ালার সঙ্গে যে মিনির এটা দ্বিতীয় সাক্ষাৎ, এটা তার বাবা বলছে যে না, এটা তার বাবা বিশ্বাস করছে না, যে তার সঙ্গে যে সখ্যতা হয়ে গেছে, যে আন্তরিকতা হয়ে গেছে, এটা দেখে সে মনে করছে যে এই কাবুলিওয়ালা সঙ্গে মিনির অনেক আগে থেকেই সম্পর্ক রয়েছে, সুসম্পর্ক তৈরি হয়। যেমন তোমাদের সঙ্গে আমাদের, অর্থাৎ তোমরা যারা কানিজ ফাতেমায় স্টুডেন্ট, যারা শিক্ষার্থী রয়েছে, আমরা যারা শিক্ষক রয়েছি, তোমাদের সঙ্গে আমাদের একটা ভালো সুসম্পর্ক হয়ে গেছে, তাই না? তো আশা রাখছি যে এই সুসম্পর্কটা তোমাদের সঙ্গে আমাদের আজীবনই থাকবে। ঠিক তদ্রূপই এই মিনির সঙ্গে কাবুলিওয়ালার যে ঘনিষ্ঠতা তৈরি হয়েছে, এখানে এই কথা দ্বারা এগুলো বোঝানো হয়েছে। বাহিরে হঠাৎ ভারী একটা গোল শোনা গেল, চাহিয়া দেখি আমাদের রহমতকে 2 পাহারাওয়ালা বাঁধিয়া লইয়া আসিতেছে। দেখো, এখানে কি বলছে, যে হঠাৎ ওই মিনির ঘরের বাইরে শোরগোল শোনা গেল। শোরগোল মানে কি, যে চিৎকার চেঁচামেচি শোনা গেল। তো তখন এই মিনির বাবা সে এই শোরগোলটা শুনতে পেল, শুনে সে কৌতূহল বশত যে বাহিরে কি হয়েছে, এত লোকজন কেন হট্টগোল করছে, এটা দেখার জন্য সে বাইরে গেলেন। বাইরে গিয়ে দেখেন যে 2 পাহারা, এই যে এখানে দেওয়া আছে 2 পাহারাওয়ালা, অর্থাৎ 2 পাহারাদার কি এই যে কাবুলিওয়ালাকে 2 হাত ধরে নিয়ে যাচ্ছে। তো কেন নিয়ে যাচ্ছে তার মনে কৌতূহল হলো, কার মনে, মিনির বাবার মনে কৌতূহল হলো যে কেন এই রহমতকে এই পাহারাদাররা ধরে নিয়ে যাচ্ছে। দেখো, সাংঘাতিক আঘাত করার অপরাধে কয়েক বছর রহমতের কারাদণ্ড হইল। কেন রহমতকে ধরে নিয়ে গেল, অর্থাৎ এই যে রহমত সে সেই কাবুল থেকে এই যে কলকাতায় এসে সে এই যে খোবানি, তারপরে পেস্তা বাদাম, এগুলোর যে ব্যবসা করতেছিল,
তাহলে তার সঙ্গে এই কলকাতার কিছু লোকের সখ্যতা তৈরি হয়। সেই সখ্যতার সুযোগ নিয়ে সেই কলকাতার তার প্রতিবেশী অর্থাৎ কাবুলিওয়ালা যেখানে থাকে এই কলকাতার, সেখানের এক লোক এই কাবুলিওয়ালার কাছ থেকে কিছু টাকা ধার নেয়। কি করার জন্য? যে সে ব্যবসা করবে এই কথা বলে কাবুলিওয়ালার কাছ থেকে কিছু টাকা ধার নেয়। তো কাবুলিওয়ালার যখন তার টাকার প্রয়োজন হয় তখন তাকে বলতে যায় যে তুমি যে আমার কাছ থেকে টাকাগুলো নিলে, তাহলে এখন আমার টাকার প্রয়োজন, টাকাগুলো আমাকে দিয়ে দাও। তখন এই যে কাবুলিওয়ালার কাছ থেকে ওই লোক, ওই প্রতিবেশী যে টাকাটা নিয়েছে, সেই প্রতিবেশী অস্বীকার করে যে না, আমি তোমার কাছ থেকে কোনো টাকা নেই নাই। এই কথা শোনার পর রহমত খুব রাগান্বিত হয়ে যায়। তাকে বললো যে তুমি মিথ্যা কথা বলছো কেন? তুমি তো আমার কাছ থেকে টাকাগুলো নিয়েছো, তুমি এখন দিতে না পারো পরবর্তীতে শোধ করো, কিন্তু তুমি এখন বলছো আমাকে যে না আমি নেই নাই, এই মিথ্যে কথা বললো কেন? এরকম এক পর্যায়ে দুজনের মধ্যে ধস্তাধস্তি হয়। ধস্তাধস্তির এক পর্যায়ে এই কাবুলিওয়ালা ওই লোকের বুকে ছুরি দিয়ে আঘাত করে। এই যে ছুরি দিয়ে আঘাত করে ওই লোকটা রক্তাক্ত হয়। এই অপরাধে কাবুলিওয়ালাকে ধরে নিয়ে যায় এবং তার কি হয়, কয়েক বছর কারাদণ্ড হয়। রাঙা চেলি পরা কপালে চন্দন আঁকা বধূবেশিনী মিনি সহজভাবে আমার কাছে আসিয়া দাঁড়াইল। তাহাকে দেখিয়া কাবুলিওয়ালা প্রথমটা থম থম খাইয়া গেল। তাহাদের পুরাতন আলাপ জমাইতে পারিল না। অবশেষে হাসিয়া কহিল, খোকি শ্বশুর বাড়ি যাবিস? রাঙা চেলি পরা কপালে চন্দন আঁকা বধূবেশী, অর্থাৎ এই যে বেশ কয়েক বছর কাবুলিওয়ালা যে কারাগারে রইল, এর মধ্যে ইতিমধ্যে মিনি অনেক বড় হয়ে গেল। তখন এই মিনিকে বিয়ে দেওয়ার জন্য বন্দোবস্ত করা হলো, তাদের বাড়িতে বিয়ের অনুষ্ঠান। ঠিক যেদিন বিয়ে, ঠিক সেই সময়ই এই কাবুলিওয়ালা জেলখানা থেকে ছাড়া পাওয়ার পরই মিনির কথা মনে হয়েছে। সে সঙ্গে সঙ্গে এই মিনির বাসায় চলে এসেছে মিনির সঙ্গে দেখা করার জন্য। তখন দেখে যে মিনির বাড়িতে বেশ সাজসজ্জা। ওই অবস্থা দেখার পর কাবুলিওয়ালার মনে সন্দেহ হলো যে এই বাড়িতে কি আজকে কোনো অনুষ্ঠান। ঠিক ওই পর্যায়ে মিনির বাবা বাড়ির ভেতর থেকে বাইরে চলে আসে। তখন মিনির বাবা কাবুলিওয়ালাকে চিনতে পারে না প্রথমে, যে তার যে এই যে দীর্ঘদিন জেলখানায় আছে, এর জন্য দাড়িটাও বেশ বড় হয়ে গেছে, আবার যে পোশাকটা পরেছে সেটা আরো ময়লাযুক্ত পোশাক, যার দরুন সে চিনতে পারেনি। পরে তার দাড়িটা দেখে সে চিনতে পেল যে না, এই হচ্ছে সেই কাবুলিওয়ালা। তখন মিনির বাবা এই কাবুলিওয়ালাকে বলতেছিল যে তুমি এখন বাড়ি থেকে চলে যাও, আজকে একটা শুভ দিন, এই শুভ দিনে তুমি এখানে থেকো না, তুমি বাড়ি থেকে চলে যাও। তো একটা পর্যায়ে কাবুলিওয়ালা বলতেছিল যে খোকি কোথায়? খোকি কি জানো? খোকি অর্থে খুকি, অর্থাৎ ছোট বাচ্চাদেরকে খুকি বলা হয়, আর সেটাই কাবুলিওয়ালা বলতো খোকি। তো ওই কাবুলিওয়ালা যখন জিজ্ঞেস করলো যে আমি খোকির সঙ্গে একটু দেখা করব, তো যখন এই কথা বারবারই বলতেছিল, আর মিনির বাবা বললো যে না, আজকে খোকির সঙ্গে তুমি দেখা করতে পারবে না, তুমি চলে যাও, অন্য দিন এসো। এই কথা বলার পর মন খারাপ করে কাবুলিওয়ালা চলে যাচ্ছে। অর্থাৎ এই যে কাবুলিওয়ালার নামটা কি বলতো? রহমত। এই যে রহমত, এই রহমত মন খারাপ করে মিনির বাড়ি থেকে চলে যাচ্ছে। তখন দেখো কাবুলিওয়ালাও কিন্তু, এই রহমত কিন্তু একজন বাবা, আর মিনির বাবা সেও একজন বাবা, দুজন তো পিতা, তাই না? তো দুজনের এই যে রহমত, এই রহমত কেন মিনিকে এত ভালোবাসত? প্রিয় শিক্ষার্থী বলো তো। আমি জানি তোমরা বলতে পারবে, তারপরে আমি একটু তোমাদের বলে দিচ্ছি। কাবুল থেকে, অর্থাৎ এই আফগানিস্তান থেকে এই যে রহমত, সে ব্যবসার জন্য চলে আসে কলকাতা। দীর্ঘদিন কলকাতায় থাকে। কলকাতায় থাকা অবস্থায় এই রহমতের একটা মেয়ে আছে, সে সেই কাবুলে থাকে। তো সেই মেয়ের কথা রহমত কখনোই বলতে পারে না। পিতা কি তার সন্তানের কথা কখনো বলতে পারে?
কখনোই পারে না। তো সেই যে পিতৃস্নেহ, সেই পিতৃস্নেহ থেকে যখন মিনিকে দেখতে পেল, তখন এই যে রহমত, এই মিনির মাঝে এই রহমতের যে সন্তান যে কাবুলে থাকে তার ছবিখানা ভেসে উঠত। সে এই মিনির মাঝেই রহমতের মেয়েকে, কন্যাকে দেখতে পেত। এর জন্যই রহমত এই মিনিকে এত ভালোবাসত। সেটা কিসের জন্য? সেটা পিতৃস্নেহের জন্য। তো সেই রহমত যখন ওর বাবা, মিনির বাবা তাকে কি বলল যে না, আজকে দেখা করা যাবে না, তো বারবার বলার পরে রহমত কি করছে, তার বাড়ি থেকে চলে যাচ্ছে। ঠিক সেই সময় মিনির বাবার হৃদয়ে একটা কম্পনের তৈরি হলো, পিতৃস্নেহের কম্পন তৈরি হলো। সে ভাবলো যে আমিও তো একজন পিতা, ঠিক সেরকম রহমতও তো একজন পিতা। তাহলে আমি যে রহমতকে, এই যে রহমত যে মিনির সঙ্গে দেখা করতে চাচ্ছে, আমি যে দেখা করতে দিচ্ছি না, এটা ঠিক হচ্ছে না। ঠিক সেই মুহূর্তে আবার মিনির বাবা রহমতকে ডাকেন, যাই শোনো, তুমি দাঁড়াও, আমি মিনির সঙ্গে তোমার দেখা করার ব্যবস্থা করে দিচ্ছি। তখন মিনি বধূ বেশে ছিল, সে মিনির বাবা মিনিকে নিয়ে আসলো। নিয়ে আসার পর এই যে দীর্ঘদিন পর তখন মিনি এবং এই যে কাবুলিওয়ালা রহমত, এই রহমতের সঙ্গে সামনাসামনি দেখা হয়। তো দেখার পরে রহমত হঠাৎ আশ্চর্য হয়ে যায় যে এই মিনি, সেই 5 বছরের ছোট্ট মিনি এত বড় হয়ে গেল, আজকে সে বধূ বেশে রয়েছে, অর্থাৎ তার আজকে বিয়ে। এর জন্য বলছে, অবশেষে হাসিয়া কহিল, খুকি শ্বশুর বাড়ি যাবিস? অর্থাৎ খুকি তুমি কি শ্বশুর বাড়ি যাচ্ছ? এই কথাটা এই কথাটা কি এই কাবুলিওয়ালা মিনিকে জিজ্ঞেস করেছে। তাহলে এই যে আমরা আলোচনাটা করলাম, তাহলে এখান থেকে কি প্রকাশ পায় মূলত বলতো? মূলত পিতৃস্নেহ, পিতার সন্তানের প্রতি, সে মেয়েই হোক আর ছেলেই হোক, যে এই যে পিতৃস্নেহ, মমতা, এটাই প্রকাশ পায়। এরপরে আমরা দেখি, আমি একখানি নোট লইয়া তাহাকে দিলাম, বলিলাম, রহমত তুমি দেশে তোমার মেয়ের কাছে ফিরিয়া যাও, তোমাদের মিলন সুখে আমার মিনির কল্যাণ। এই যে কথাটা কে বললো? এটা বললো মিনির বাবা কাবুলিওয়ালাকে উদ্দেশ্য করে বলল যে আমি তোমাকে কিছু টাকা দিলাম, এই যে নাও টাকা, এই টাকা দিয়ে রহমত তুমি দেশে তোমার একটা মেয়ে আছে, সেই মেয়ের কাছে চলে যাও। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো, ভিন্ন সংস্কৃতিতে বেড়ে উঠলেও মানুষের সুখ দুঃখ, আনন্দ ভালোবাসার অনুভূতি অনেকাংশেই এক। কি বলা হয়েছে? যে বিভিন্ন সংস্কৃতিতে মানুষ বেড়ে ওঠে, তাই না? বা শিশু বাচ্চারা বেড়ে ওঠে, কিন্তু বেড়ে উঠলেও মানুষের সুখ দুঃখ, আনন্দ ভালোবাসার অনুভূতি অনেকাংশেই একই হয়, একই রকম হয়। অর্থাৎ আমরা যারা বাংলাদেশের, ধরো বাংলাদেশের একজন শিশু যেভাবে হাসে, ভিন্ন দেশের অর্থাৎ আফগানিস্তান, সেটা হতে পারে আমেরিকা, ইরান, জাপান, সেই দেশেরও শিশু বাচ্চারা একইভাবে হাসে। আবার ঠিক হাসির বিপরীতে রয়েছে কান্না। আমার বাংলাদেশের শিশুরা যেভাবে কান্না করে, অন্য দেশেরও শিশুরা একইভাবে কান্না করে। এর জন্য বলা হয়েছে ভিন্ন সংস্কৃতিতে বেড়ে উঠলেও মানুষের সুখ দুঃখ, আনন্দ ভালোবাসার অনুভূতি অনেকাংশেই এক হয়। দেখো, আমরা একটু ছবিতে দেখে নেই। এখানে দেখো কয়েকটা, 4টা ছবি রয়েছে, 4টা শিশু বাচ্চা কি হাসছে। প্রথমেই রয়েছে আফগানিস্তানের একজন শিশুর হাসি, তারপরে জাপানের, এরপরে রয়েছে দেখো আমেরিকা, এরপরে বাংলাদেশ। এই যে দেখো আফগানিস্তানের শিশু, জাপানের শিশু, আমেরিকার শিশু, আর এই যে আমার বাংলাদেশের শিশু হাসি, এদের মধ্যে কি কোনো পার্থক্য রয়েছে? কোনো পার্থক্য নেই।
ঠিক একইভাবে আমরা দেখব আরও কিছু ছবি। ভিন্ন ভিন্ন সংস্কৃতির মানুষ। দেখো, এখানে রয়েছে ইরানের শিশু, এখানে রয়েছে সিরিয়ার শিশু, এখানে রয়েছে জাপানের কিছু শিশু, এখানে রয়েছে আফগানিস্তানের কিছু শিশু। আমরা প্রথমটা দেখলাম, কি দেখলাম? হাসি। আর পরেরটা দেখো কান্না। তাহলে এই যে যে সিরিয়ার একটি শিশু কান্না করছে, আফগানিস্তানের শিশু কান্না করছে, জাপানের শিশু কান্না করছে, তাহলে এই কান্নার সঙ্গে আমাদের বাংলাদেশের শিশুর কান্নার কি কোনো অমিল রয়েছে? নিশ্চয়ই না। এর জন্যই বলা হয়েছে যে সংস্কৃত ভিন্ন হতে পারে, দেশ আলাদা হতে পারে, কিন্তু আমাদের যে সংস্কৃতি, সেই সংস্কৃতি আমাদের একই রকম, অনেকাংশেই মিল রয়েছে, এটি বোঝানো হয়েছে। আচ্ছা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা একটু দেখি তোমাদের কয়েকটা প্রশ্ন করি, তোমরা উত্তর দিতে পারো কিনা। আমি আশা রাখছি অবশ্যই পারবে। 1 নাম্বার, রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন? একদমই সহজ, এটা আমরা শুরুতেই জেনেছি, কবি পরিচিতিতেই জেনেছি। আচ্ছা, কতে আছে 1940, খতে 1941, গতে 1942, ঘতে 1943। তাহলে শিক্ষার্থীবৃন্দ কোনটা হবে বলো তো? হ্যাঁ, ঠিক ধরেছ, 1941, এটাই সঠিক উত্তর। আচ্ছা, এরপরে রয়েছে 2 নাম্বার, মিনির বয়স কত? একদমই সহজ, তাই না? 3 বছর, কতে রয়েছে 3 বছর, খতে 4 বছর, গতে 5 বছর এবং ঘতে 6 বছর। কোনটি হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ? হ্যাঁ, ঠিক ধরেছ, এটি হবে 5 বছর। তাহলে মিনির বয়স 5 বছর। আচ্ছা, এরপরে রয়েছে কাবুলিওয়ালা দেখতে কেমন ছিল? তোমার নিজের ভাষায় বর্ণনা করো। এই যে আমরা কাবুলিওয়ালা সম্পর্কে আলোচনা করলাম, এই যে রহমত সম্পর্কে আলোচনা করলাম, এই পুরো বিষয়টি আলোচনা তুমি যদি মনোযোগ সহকারে শোনো এবং এই ভিডিওটি দেখো, তাহলে তোমার জন্য এই যে কাবুলিওয়ালা দেখতে কেমন ছিল এটি লেখা একদমই সহজ হয়ে যাবে। আশা রাখছি যে তোমরা এটা ভালোভাবেই লিখতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা আলোচনার শেষ পর্যায়ে চলে আসলাম। আমরা একটা বাড়ির কাজ দিব, সেই বাড়ির কাজটা তোমরা ভালোভাবে করবে, শিখবে। আচ্ছা, তাহলে আমরা বাড়ির কাজটা দেওয়ার আগে আমরা যে আজকে এই যে কাবুলিওয়ালা সম্পর্কে আলোচনা করলাম, আসলে এই কাবুলিওয়ালার মূল বিষয়বস্তুটা কি তোমরা কি বলতে পারবে? অবশ্যই পারবে, কারণ আমি তোমাদেরকে যতটুকু বুঝিয়েছি এটা যদি তোমরা বুঝতে পারো তাহলে অবশ্যই এটার ব্যাখ্যা করতে পারবে। তারপরেও আমি মূল ভাবটা আর একটু সময় নিয়ে তোমাদেরকে আলোচনা করছি। ভিন্ন সংস্কৃতিতে বেড়ে উঠলেও মানুষের সুখ দুঃখ, আনন্দ, ভালোবাসা, অনুভূতি অনেকাংশেই কিন্তু এক হয়। তুমি ভিন্ন ভিন্ন পরিবেশে মানুষ হতে পারো, কিন্তু তোমাদের যে ভালোবাসা, সেই ভালোবাসাটা অনেকাংশেই এক, এটা কখনোই আলাদা হতে পারে না। কাবুলিওয়ালা গল্পে রবীন্দ্রনাথ ঠাকুর আফগানিস্তানের মরু পর্বতের রুক্ষ প্রকৃতিতে গড়ে ওঠা একজন পিতা এবং নাতিশীতোষ্ণ আবহাওয়ার একজন বাঙালি পিতার ভেতরে স্নেহ প্রবণ মনের যে ঐক্য, সেই ঐক্য সম্পর্কে ধারণা দিয়েছেন। অর্থাৎ সেই যে আফগানিস্তান, যেটা একটা মরু এলাকা, মরুভূমির এলাকা, সেই মরুভূমির মানুষগণ একটু রুক্ষ হয়, রুক্ষ মেজাজের হয়। সেই যে রুক্ষ মেজাজের মানুষ, তার সঙ্গে আমাদের যে এই যে নাতিশীতোষ্ণ অঞ্চল, আমাদের দেশ বাংলাদেশ, এই বাংলাদেশের একজন পিতার, সেই যে মরুর যে রুক্ষ পিতা আর বাংলাদেশের একজন নাতিশীতোষ্ণ অঞ্চলের পিতার যে স্নেহ সন্তানের প্রতি, এইটা কি কখনো আলাদা হতে পারে? কখনোই আলাদা হতে পারে না। কারণ পিতৃ স্নেহ যে দেশেরই হোক, যে স্থানের হোক, অবশ্যই সন্তানের প্রতি পিতৃ স্নেহ একই রকম হবে। এই যে রবীন্দ্রনাথ ঠাকুর তার কাবুলিওয়ালা গল্পে বিশ্বের সকল পিতার ভালোবাসা যে এক, এবং এই যে পিতার ভালোবাসা যে অভিন্ন,
একই রকম। এটাই এই কাবুলিওয়ালা গল্পে তিনি বারবারই বোঝাতে চেয়েছেন। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের বাবা মা, বিশেষ করে বাবা পিতা অত্যন্ত কষ্ট করে পরিশ্রম করে তারা মাথার ঘাম পায়ে ফেলে অর্থ উপার্জন করে, সেই অর্থ তোমাদের লেখাপড়ার পেছনে ব্যয় করছে, তাই না? কিসের জন্য? তোমরা যাতে লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হও। ঠিক একই রূপ আজকে তোমরা যে কানিস ফাতেমা গার্লস স্কুল অ্যান্ড কলেজে লেখাপড়া করছ, এই কানিস ফাতেমা গার্লস স্কুল অ্যান্ড কলেজের যিনি স্বপ্নদ্রষ্টা, যিনি প্রতিষ্ঠাতা, আমাদের শ্রদ্ধেয় সেই এমডি স্যার, তারও কিন্তু ঠিক তোমার পিতার যে লক্ষ্য তারও ঠিক একই লক্ষ্য, কারণ সেও তো একজন পিতা, তাই না? সেও তো একজন পিতা, সেও তো তার সন্তানদের ভালো চায়, মঙ্গল চায়। আর সে কানিস ফাতেমা গার্লস স্কুল অ্যান্ড কলেজের প্রত্যেকটি তোমাদের মতো ছাত্রীদের সে সন্তান ভাবে। তোমাদের পিতা যেরকম তোমাদেরকে ভালোবাসে, ঠিক এই স্কুলের প্রতিষ্ঠাতা এমডি স্যার, সেও তোমার পিতার মতোই, সেও একজন পিতা, সেও তোমাদেরকে তোমাদের পিতার মতোই ভালোবাসে এবং তোমাদের সব সময় মঙ্গল চায়। তোমরা কি জানো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে তোমরা যখন ভালো ফলাফল করো তখন সবচাইতে তোমাদের পিতা যেরকম খুশি হয়, ঠিক এই কানিস ফাতেমা গার্লস স্কুল অ্যান্ড কলেজের যিনি প্রতিষ্ঠাতা আমাদের শ্রদ্ধেয় এমডি স্যারও তদ্রূপ খুশি হন। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা মোটামুটি অল্প সময়ের মধ্যে যতটুকু পেরেছি ততটুকু আমি তোমাদেরকে আলোচনা করলাম বিষয়বস্তু। আশা রাখছি যে তোমরা এই ভিডিওটি বারবার দেখবে, দেখলে তোমাদের আয়ত্ত হবে এবং তোমরা যখন এই যে আমরা আজকে কানিস ফাতেমা গার্লস স্কুল অ্যান্ড কলেজের প্রত্যেকটি শিক্ষক অনলাইন ক্লাসে তোমাদেরকে যেভাবে পড়াচ্ছি প্রত্যেকটি বিষয়ের ওপরে, তোমরা যদি আজকে শিক্ষার্থীবৃন্দ এটা যদি তোমরা দেখো এবং এর থেকে যদি তোমরা শিক্ষা লাভ করো, তাহলেই আমাদের সার্থকতা এবং কানিস ফাতেমা গার্লস স্কুল অ্যান্ড কলেজের কর্তৃপক্ষ যারা এই অনলাইন ক্লাসের আয়োজন করেছেন তাদেরও সার্থকতা। তো আমরা আশা রাখবো যে তোমরা প্রত্যেকটা অনলাইন ক্লাসেই মনোযোগ সহকারে দেখবে, বুঝবে এবং শিখবে। আর শিক্ষক মণ্ডলী যে বাড়ির কাজগুলো দেয় মনোযোগ সহকারে সেই বাড়ির কাজগুলো অবশ্যই করবে। আজকে তোমাদের জন্য আমি একটি বাড়ির কাজ দিচ্ছি। দেখো, বাড়ির কাজটি হচ্ছে, ভিন্ন দেশ ও প্রকৃতি আলাদা হলেও সকল পিতৃ হৃদয়ের স্নেহ মমতার প্রবণতা যে একই, তা কাবুলিওয়ালা গল্প অবলম্বনে লেখো। অর্থাৎ আমি যে আলোচনা করলাম যে দেশেরই হোক, যে স্থানেরই হোক, যে প্রকৃতিরই হোক, যেখানেই হোক, যে তাদের যে ভালোবাসা সেই পিতৃ হৃদয়ে স্নেহ মমতা প্রবণতা যে একই রকম, এটাই তোমাদের ব্যাখ্যা করতে হবে, এটাই তোমাদের লিখতে হবে। এটাই হচ্ছে আজকে বাড়ির কাজ। আশা রাখছি যে তোমরা সুন্দরভাবে এই বাড়ির কাজটি লিখে তোমাদের যে KFGSCর যে গ্রুপ রয়েছে ক্লাস 7-এর অনলাইনের, সেই গ্রুপে তোমরা এটি পোস্ট করবে। পরিশেষে সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল দীর্ঘায়ু কামনা করে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। ভবিষ্যতে আবারও কোনো অধ্যায় থেকে, কোনো গল্প, কবিতা বা আনন্দ পাঠ থেকে আমি আবারও তোমাদের আলোচনা করব। শিক্ষার্থীবৃন্দ, বাড়ির সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, তোমরাও ভালো থেকো এবং একটি আমাদের নিবেদন তোমাদের প্রতি, বইয়ের সঙ্গে তোমাদের সখ্যতা গড়ে তোলো। বই হচ্ছে তোমাদের প্রকৃত বন্ধু। এই করোনাকালে তোমরা যেহেতু স্কুলে নিয়মিত ক্লাস হচ্ছে না, আসতে পারছো না, এই বাড়িতে অনলাইন ক্লাসে তোমরা দেখবে, দেখে বইয়ের সঙ্গে তোমাদের অনলাইন ক্লাসের সঙ্গে তোমাদের সম্পৃক্ততা বাড়াও। নিশ্চয়ই আমি আশা রাখবো যে ভবিষ্যতে যে পরীক্ষাগুলো হবে সেই পরীক্ষায় তোমরা ভালো ফলাফল করতে পারবে। তো শিক্ষার্থীবৃন্দ, আমি অনেক কথা বললাম, কথার মধ্যে অনেক ভুল ত্রুটি হয়েছে, তো তোমরা এই কথাগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। পরিশেষে তোমাদের পরিবারের প্রত্যেকটি সদস্যের সুস্বাস্থ্য, মঙ্গল, দীর্ঘায়ু কামনা করে
আজকের মতো এখানেই শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ।